আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ এখন কেমনভাবে চলছে? আমাদের মানে তারকা উপদেষ্টা, তারকা না ঠিক মহাতারকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীন এই সরকার বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের মান মর্যাদা কোথায় নিয়ে ঠেকিয়েছেন। আমরা এখন কি করছি সকল বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের যে গত ১৫টি বছর ধরে যে সকল ন্যারেটিভ আমরা প্রচার করে আসছিলাম সেটা হলো শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। ভারতের সঙ্গে একের পর এক গোলামি চুক্তি সম্পন্ন করা হয়েছে এবং এ সকল চুক্তির ফলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে একেবারে মহা সর্বনাশ ঘটে গেছে। এখন ভারত ইচ্ছে করলে ১ মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে। কাজেই শেখ হাসিনার পতন হতে হবে, আওয়ামী লীগের পতন হতে হবে, এরা দেশদ্রোহী, এদের সবাইকে টানিয়ে টানিয়ে ফাঁসি দিতে হবে। এ সকল ন্যারেটিভ আমরা ১০ গলায় প্রচার করে আসছি এবং বাংলাদেশকে একটা গোলামির শৃঙ্খলে আবদ্ধ করার জন্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে আমরা যেভাবে গালাগালি করেছি, এই গালাগালিকে আরও পাকাপোক্ত করার জন্য আমরা সেই মহান মুক্তিযুদ্ধ, তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর জামানাতে যে সকল চুক্তি হয়েছে সেগুলো নিয়ে যা ইচ্ছে তাই বলেছি। এখন চিন্তা করুন, বঙ্গবন্ধুর জামানাতে একটি চুক্তি হয়েছিল, পানি চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি। এটিকে বলা হয় পৃথিবীর যে কয়টি পানি বন্টন চুক্তি মানে সুষম নয়, এক পক্ষের নিরঙ্কুশ বিজয় সূচিত হয়েছে। সেই এক পক্ষে নিরঙ্কুশ বিজয় সূচিত হওয়ার মতো একটা পানি চুক্তি বঙ্গবন্ধু করতে পেরেছিলেন, যাকে বলা হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে। সে চুক্তি সম্পর্কে এম আর আখতার মুকুলের মুজিবের রক্তলাল বইতে চমৎকারভাবে লেখা আছে। যখন চুক্তি স্বাক্ষরিত হবে তখন ঝানু ঝানু আইসিএস অফিসার তারা হিসাব করে নিয়ে এসেছে যে সারা বছর মানে গঙ্গা এবং ভাগীরথী তাদের যে মূল প্রবাহ গঙ্গোত্রী হিমবাহ থেকে এসে গঙ্গা ভাগীরথী এখানে যে টোটাল পানিটা প্রবাহ হয় সেই প্রবাহে কত কিলোমিটার পথ ভারত পাড়ি দেয়, তারপরে রাজশাহীতে এসে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে ঢোকার পরে এটি বঙ্গোপসাগর পর্যন্ত কত কিলোমিটার অতিবাহিত করে। তো সেই অনুযায়ী টোটাল কত কিউসেক পানি এখানে প্রবাহিত হয়, তার কত অংশ ভারত পাবে আর বাংলাদেশ কত অংশ পাবে, এবং সেই হিসাবে বঙ্গবন্ধু দেখলেন যে এই পানির চুক্তিতে তিনি খুব অল্প পানি পান। এই অবস্থাতে তিনি, যাকে বলা হয়, তিনি তো ভাঙা ভাঙা হিন্দি বলতেন, ভাঙা ভাঙা উর্দু বলতেন। তো তিনি সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে একেবারে সেই সেই হাত, আপনি বঙ্গবন্ধুর হাত আপনি বুঝেন ব্যাপারটা, 6.5 ফিট বা 7 ফিট উচ্চতার একজন পুরুষ, তিনি সেই হাত দিয়ে ইন্দিরা গান্ধীর হাতটা চেপে ধরলেন রাজকীয় বৈঠকে। বললেন, বহেনজি মুঝে পানি চাহিয়ে, আপকো মুঝে পানি দেনা হোগা। মানে হিন্দি হয়নি, কিন্তু ঠিক এই কথাগুলি তিনি বলেছিলেন, আমার পানি দরকার এবং আপনাকে পানি দিতে হবে। ওই যে বঙ্গবন্ধুর জামানাতে যে পানি চুক্তি আর এখনকার পানি চুক্তি, জিয়াউর রহমান সাহেবের পানি চুক্তি আপনি গিয়ে দেখেন। আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই পানি চুক্তির ধারের কাছে আমরা যেতে পারিনি। এদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাবর্তনের জন্য বঙ্গবন্ধু একটা চুক্তি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এরকম চুক্তি কোনো রাষ্ট্রনায়ক, কোনো মহানায়ক করতে পারেনি।
আমাদের এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ইরাক-ইরান যুদ্ধ হয়েছে, আমেরিকা এবং ইরাকের যুদ্ধ হয়েছে এবং তার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি সৈন্যরা অবস্থান করছে। এখনো কোরিয়াতে আমেরিকান সৈন্য আছে, জাপানে আমেরিকান সৈন্য আছে, জার্মানিতে আমেরিকান সৈন্য আছে এবং সৌদি আরবে আমেরিকান সৈন্য আছে। বাংলাদেশে এখন পর্যন্ত ভারতীয় সৈন্য থাকার কথা, কিন্তু 1972 সনের ফেব্রুয়ারি মাসের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিনে সমস্ত ভারতীয় সৈন্য ইন্দিরা গান্ধী প্রত্যাহার করে নিয়ে গিয়েছিলেন। এটিকে বলা হয় দ্বিতীয় বিজয়। প্রথম বিজয় 16ই ডিসেম্বর, দ্বিতীয় বিজয় এটা। বোঝার চেষ্টা করুন, এই গোলামের চুক্তি বঙ্গবন্ধু করেছে, আর আমরা তাকে বলছি যে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। অবাধ্যতা কাকে বলে, নাফরমানি আর কাকে বলে, অকৃতজ্ঞতা, আনগ্রেটফুলনেস কাকে বলে, এই চরিত্র বাঙালির মধ্যে আপনি যেভাবে পাবেন পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে পাবেন না। শেখ হাসিনার জামানাতে কি গোলামি চুক্তি হয়েছে? আচ্ছা, সবচেয়ে বিতর্কিত যে চুক্তি সেটি হলো আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা। আচ্ছা, এখন এই সরকার কেন আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে? কেন এই বিদ্যুৎ চুক্তি তারা বাতিল করছে না? কেন আদানির সাথে যে রেট আছে সেই রেটটাকে এখন আমাদের যে বিদ্যুৎ উৎপাদন আমরা বাংলাদেশ থেকে কিনছি, পিডিবি উৎপন্ন করছে, তারপর কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক যা কিছু আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি তার চাইতে আদানির কাছ থেকে আমরা যে বিদ্যুৎ কিনছি ঝাড়খণ্ড থেকে, মানে বিহারের ঝাড়খণ্ড থেকে সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাংলাদেশে আসছে, সেই বিদ্যুতের দাম কম না বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন তো যে আমাদের এখানে স্থানীয় মুদ্রায় আমরা নিজেরা সরকারিভাবে যে বিদ্যুৎ উৎপন্ন করছি সেটা রেট কত, আর আদানির কাছ থেকে আমরা কত রেট কিনছি। দ্বিতীয় প্রকল্প যেটা হলো এই যে রামপাল প্রকল্প, সুন্দরবনের রামপাল প্রকল্প, কয়লা ভিত্তিক রামপাল প্রকল্প, একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এখানে যেভাবে চুক্তি করা হয়েছে বাংলাদেশের কত টাকা গচ্চা গিয়েছে এবং কি পরিমাণ গোলামি করা হয়েছে। এরপর ভারতের সঙ্গে আমাদের নৌপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, আর রেলপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, সড়ক পথেও ট্রানজিট চুক্তি হয়েছিল। গত 14 মাসে এই 3টি চুক্তি ভারত বন্ধ করে দিয়েছে। ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা বাস পাঠাচ্ছে না, কোনো ট্রানজিটই তারা গ্রহণ করছে না। রেলের যে প্রকল্প সম্মিলিতভাবে তারা মানে তৈরি করছিল সেই প্রকল্প বন্ধ হয়ে আছে। দেখেন তো বাংলাদেশের লাভ হয়েছে না ভারতের লাভ হয়েছে? এরপর কাউন্টারলি ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করার জন্য আমাদের যে ট্রানজিট চুক্তি ছিল, অর্থাৎ আমরা চট্টগ্রাম বন্দর, চালনা বন্দর এবং ভৈরবের যে নদী বন্দর এটি ভারতকে ব্যবহার করতে দিয়েছিলাম, আর আমাদের এই রাস্তা দিয়ে কলকাতা থেকে সেই ভারতীয় পণ্য বহন করে আগরতলা যেত, এই সুযোগ দিয়েছিলাম। বিনিময়ে আমরা কি পেতাম? আমরা সেই ভুটান থেকে, নেপাল থেকে পণ্য আনার জন্য কাকড় ভিটা হয়ে আমাদের যে ট্রানজিট সুবিধা ছিল সেটা বাদ হয়ে গেছে। ভারতের কয়েকটি বন্দর, হলদিয়া, আপনারা জানেন খুব বিখ্যাত বন্দর হলদিয়া, কলকাতা, নাভাসিভা, এই বন্দরগুলো, সমুদ্র বন্দরগুলো আমরা ব্যবহার করতাম। ইউরোপ থেকে, আমেরিকা থেকে যে সকল পণ্য আসতো কিংবা ভারত থেকে, এমনকি চীন থেকে যে সকল পণ্য আসতো, তারা ট্রানজিট হিসেবে এই সকল পণ্য আমরা ওই সকল বন্দর এনে ট্রান্সশিপমেন্ট করে বাংলাদেশে কখনো সড়ক পথে, কখনো ছোট ছোট জাহাজে করে চট্টগ্রামে নিয়ে আসতাম বা পানগাতে নিয়ে আসতাম। হাজার হাজার কোটি টাকা আমাদের সাশ্রয় হতো। যেমন ধরুন, দুবাই থেকে যদি আমরা 10,000 টন পণ্য আনতে চাই, তো আমাকে একটা আস্ত জাহাজ ভাড়া করতে হবে, অথবা 10,000 টনের কোনো জাহাজ দুবাই থেকে বাংলাদেশে আসবে না।
কিংবা আমরা যদি সেটাকে কন্টেনার আনি তাহলে ৩ গুণ, মানে একটা কন্টেনারে 20 ফিট কন্টেনারে ১৫ টন মাল ঢুকবে। 40 ফিট কন্টেনারে ধরুন ২৮ টন মাল ঢুকবে। তো ১,০০০ টন মাল যদি আমি কন্টেনার আনতে যাই তাহলে বাল্কের পরিবর্তে কন্টেনার আনতে আমাদের খরচ ৩-৪ গুণ ৫ গুণ হয়ে যায়। তো এক্ষেত্রে ব্যবসায়ীরা যে কাজ করতেন সেটা হলো, যেহেতু বাংলাদেশের ব্যবসা সীমিত, দুবাই থেকে, সাংহাই থেকে, শ্রীলঙ্কা থেকে কিংবা ইভেন ব্রাজিল থেকে, দূর দেশ থেকে, তো সেখানে ভারতের ব্যবসা অনেক বেশি, সেখানে ফ্রিকুয়েন্টলি জাহাজ আসে। তো কখনো নাভাশিবা পোর্টে আসে, কখনো হলদিয়াতে আসে, কখনো কলকাতাতে আসে। তো এই সমস্ত জায়গাতে বুক দিয়ে তারপরে সেখান থেকে মালামাল সুবিধা অনুযায়ী রেলে করে, ছোট জাহাজে করে, কন্টেনারে করে, প্লেনে করে, এমনকি ট্রাকে